এটা আমার ঘর, এখানে আমার শাসন চলে, আর এ বাড়িতে শাশুড়ির কথা মানতে হয়। প্রথম থেকেই বুঝে নিলে বিষয়গুলো তোমারই ভালো হবে ভবিষ্যতে। কাল সকাল থেকেই রান্নাঘরের সমস্তটা কাজ তোমায় দেখাশোনা করতে হবে। ওই আলমারিতে ঘরের চাবি থাকে, তোমার প্রয়োজন হলে নিও, কিন্তু সব হিসাব ঠিক মতো গুছিয়ে রাখতে হবে, কথাটা যেন মনে থাকে। আপনি যা বলবেন আমি শুনবো মা। আমার বাড়িতে বউ হয়ে এসেছো মানে মাথায় উঠে বসে থাকবে, সেটা কখনো হতে দেব না, মনে রাখবে। এটুকু চাল, এতে কি সংসার চলে? গরিব ঘরের মেয়ে হলে এমনই হয়। চালের দাম জানো, বোঝো, হিসেবই হতে হবে। এ বাড়িতে লোক তোমার ভিখিরি বাড়ির মতো ভেবে চিনতে খাবার খায় না, বুঝেছো তো? আসলে আমি তো আন্দাজ জানি না, প্রথম দিন করছি তো তাই। প্রথম দিন তো কি হয়েছে, ওটার মধ্যে দাও। আমি আজ রঘুদার বাড়ি যাব, কিছু কাজ আছে। ভালো চাল দরকার আমার বেশি করে। আহা, দেখতে পাচ্ছ না নাকি যে ঝুড়িটা রাখলাম, ওই ঝুড়ির মধ্যে ভরে দাও। দেরি করছো কেন? পরের ঝুড়িটা নাও, ওটাও ভরে দাও। আর দেখো দুপুরের ডালটা যেন বেশি পাতলা না হয় গতকালের মতো। আমার এখন তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে কাজ দেখানোর সময় নেই বাবা, আমি চললাম। নাও, এক ঢোক জল খাও, গলা শুকিয়ে গেছে নিশ্চয়ই সারাদিন সংসারের পিছনে খেটে খেটে। কেন কেন আমাকে সবাই এমন করে? আমি কি কিছু ভুল করছি? রান্না থেকে শুরু করে সব কিছু সংসারে আমি তো কোনো কিছুর কসুর করি না। আহা, কাঁদে না মা, কাঁদতে নেই। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। শোনো, এখানে ভুল ঠিক কিছুই ধর্তব্যের মধ্যে না। তুমি নতুন এসেছো, নতুন ঘরের আলো বাতাসে একটু সময় লাগে মানিয়ে নিতে, কিন্তু এখানে দুটো মানুষ মনে মনে এক্কেবারে পাথর। তাদের আঘাত করলে প্রতিঘাত আসবেই, আর আঘাত না করলেও আসবে। এখন শুধু সহ্য করো, সময় সব ঠিক করে দেবে। অন্তত কেউ তো আছে যে আমার কথা ভাবছে। এবার উঠে পড়ো, ওরা দেখতে পেলে আরো কথা শোনাবে। মনে রাখবে, সব ঝড়ই থেমে যায় একদিন। আম গাছটাও তো অনেক ঝড় দেখেছে বলো, তবুও দাঁড়িয়ে আছে, ফল দিচ্ছে। তোমাকেও তেমন করেই ঝড়ঝাপটা সামলাতে হবে সব। আমি পারবো তো? পারতে তো হবেই, আর তাছাড়া আমি তো তোমার পাশে আছি, ভাবছো কেন? বৌদি, আজ রাতে রঘুদা 20 বস্তা দেবে, পুরোটাই সরকারি গুদামের উৎকৃষ্ট চাল। পঞ্চায়েতের বিতরণের জন্য যে কটা এসেছে তার থেকে সিকি ভাগ এদিকে আসবে। 20 বস্তা? তোর কথা শুনে মনে হচ্ছে আমরা ধান চাষ করছি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু মনে রাখিস, এ বাড়িতে যা আসে তার হিসাব আমাকে দিতেই হবে। তোর ভাগ আমি আগেই রাখবো, আর প্রয়োজন হলে তোকে দেব। সবকিছু এই খাতার পিছনে লেখা থাকবে। বৌদি, এত কাজ আমি একা করছি, ঝুঁকি নিচ্ছি, ভাগটা আগে তোমার কাছে রাখা কি ঠিক হবে? গ্রামে যদি কানা ঘুষো ওঠে? কানা ঘুষো ওঠার আগেই আমি থামিয়ে দেব। এবারই সুনাম মানে আমারই সুনাম। তাই শুধু চাল আনতে পারিস, কিন্তু দায়িত্ব সামলানো আমার কাজ। তোর ভাগ আমি রেখে দেব, ঠিক সময় দেব। বস্তাগুলো পেছনের দরজা দিয়েই আনিস, কেউ যেন না দেখে। আমার মনে হয় আমাদের আরো সাবধানী হওয়া ভালো। তুই বেশি বুঝিস আমার থেকে, যা নিজের কাজ কর। তোমার মায়েরা, বিশেষ করে বড় মা আর মেজো মা, তারা আমাকে একটা দিনও স্বস্তিতে থাকতে দেয় না। খেতেও কম দেয়, আর কথায় কথায় অপমান করে। আমি কি আর পারবো না? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মালতী, তুমি জানো না বাবা নেই? মায়েরা 3 জনে মিলে আমাদের বড় করেছেন, তাদের বিরুদ্ধে আমি কিছু বলতে পারি না। বলতে পারো না? আমি তো তোমার স্ত্রী। আমরা কি একটা নতুন সংসার শুরু করিনি? এখানে শুধু তাদের নিয়মই চলবে, আর আমার প্রতি কি তাদের কোনো দায়িত্ববোধ নেই? এটা তাদেরই ঘর, আমরা তো এখনো তাদের জন্য সৌজন্যে আছি। একটু সহ্য করো, সময় সব ঠিক হয়ে যাবে গো। সময় কি ঠিক হবে? তাদের মন নাকি আমার চোখের জলগুলো? কথায় কথায় এরকম অপমান আমি আর নিতে পারছি না। প্রত্যেক বাড়ির বউদের তো একটু সহ্য করতে হয়। তোমার মতো যদি সবাই করে তাহলে তো লোকের ঘরে আর সংসার চলবে না। চলে যাও চলে যাও, সকালবেলায় কাজে বেরোতে হবে, ঘুমাতে দাও।
এক মুঠো চাল দেন মা, শিশু দুটা আমার 3 দিন ঠিক মতো খায়নি। পঞ্চায়েতে চাল চাইতে যেতে বলেছে, চাল ফুরিয়েছে, পেটে আগুন জ্বলছে। ওই যে আবার এলো, এই সপ্তাহে 3য় বার। ও মা, ওদের যে হাড় বেরিয়ে গেছে। পঞ্চায়েতে গিয়ে বললাম, আমাদের তো বরাদ্দের তালিকায় ছিল। তারা বলে চাল ফুরিয়েছে, পরের মাসে আসো। এই মাসে না খাওয়াতে পারলে পরের মাসে এদের বাঁচাবো কি দিয়ে? ফুরাইনি রে পাগলি, ফুরাইনি। আমাদের বরাদ্দের চাল নদীর জল মনে করে কারোর কারোর গুদামে চলে যাচ্ছে। রঘু আর তার কিছু লোক আছে, তাদের পেটে যাচ্ছে। কিন্তু তারা কারা? তাহলে আমরা মরবো জলজান্ত? আমাদের মতো গরিব মানুষগুলো কি না খেতে পেরে মরবে? এই সরকারি চাল আমাদের রক্ত ঘামের খাজনা থেকে দেওয়া, সেটাও কি আমরা পাবো না? মালতী, মালতী থামো, এখন একদম না। কিন্তু মা, শুনছেন না? ওরা বলছে আমাদের বাড়ির কথা। রঘুদা, মানে তো আমাদেরই বাড়ির চাল। চুপ চুপ বলছি। জানলা দিয়ে কেউ দেখছে কিনা দেখো। কমলা রান্নাঘরে নেই তো? নেই, কিন্তু কি ব্যাপার? কেউ নেই? দয়াময়ীদের ঘরেও কি কেউ দয়া করবে না? যাও বৌমা যাও, ভগবানের উপর ভরসা রাখো। মানুষ তো মরছে কত রোজ, ন্যায় অন্যায় বোঝবার বুদ্ধি লোপ পেয়েছে সবার। তুমিও মরবে, তাতে কারোর কিছু যায় আসবে না। চলে গেল, খালি হাতে চলে গেল। মা, আমাদের গুদামে যে অতিরিক্ত চাল আসে সেগুলো কি এদেরই পাওনা নয়? এরা যদি তালিকায় থাকে তবে ভাগটা কোথায় গেল ওদের? কোথায় আর গেল, আমাদেরই গোদামে তো আছে। কমলার লোভ আর রঘুর শয়তানির খোরাক হয়ে আছে, আর বড় বৌদির ক্ষমতার দম্ভে চাপা পড়ে আছে। তাহলে আমরা চোরদের সাহায্য করছি? আমাদের বাড়ি তাহলে চোরের আড্ডা? হ্যাঁ, চুরি। এটা শুধু চাল চুরি নয় মালতী, এটা মানুষের প্রাণ চুরি। বাবা বলে গিয়েছিলেন, ঘরে যদি অন্যায় ঢোকে তবে সে ঘর ছাড়খাড় হবেই। তোমার বাবা ঠিক বলেছেন। এই অন্যায় এখন আমাদের ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা চুপ থাকবো না, কিন্তু কিভাবে? ধৈর্য ধরো, চোখ কান খোলা রাখো। প্রমাণ চাই, প্রমাণ। ঠিক সময়ে ঠিক পথ বের হবে। আমরা দুইজনেই ঠিক করব। এই নাও, এই নাও, এটাই শেষ বস্তা। ঠিক 20টা গুনে গুনে দিলাম, হিসেব ঠিক রেখেছো তো? একদম ঠিক আছে, কিন্তু তুমি নিশ্চিত তো এই বস্তাগুলো রেশন থেকে আসার পথে কেউ দেখেনি? দেখবে কেন, আমি নিজে অন্ধকারে গুদাম খুলে নিয়েছি। খাতায় এগুলো আগামী সপ্তাহের বরাদ্দ লেখা আছে। ভালো। এখন শোনো, একটা কথা শোনো। বড় বৌদি সুধাময়ী, ওদের কিছু বলিসনি তো আমাদের ভাগের কথা? বলবো কেন, আমার সাথে তো তুমি কারবার করছো। ওকে শুধু জানিয়েছি গ্রামের বিশেষ ত্রাণ যাবে বলে, ওরা সবটাই বুঝবে। সুধাময়ী বেশি বুদ্ধিমান, ওকে ভাগ না দিলে বিপদ হতে পারে। সে তোমার ভাবনা, আমার কাজ শেষ। টাকাটা শনিবারের মধ্যে চাই কিন্তু। তুমি যাকে চুরি বলছো সে শুধু চুরি না মালতী, একটা মস্ত পাপ। গরিবের মুখের গ্রাস চুরি করা ভয়ানক অন্যায়। তাহলে আমরা কি করব? আপনি বলছেন সহ্য করতে, কিন্তু এটা তো যা দেখছি দিন দিন সহ্যের সীমা পার করে যাচ্ছে। সহ্য করব না, ধরবো এবার, কিন্তু সময় চাই আর সঠিক প্রমাণ চাই। আমাদের একসাথে কাজ করতে হবে, চুপি চুপি। কিন্তু ওদের সাথে আমরা পারবো তো? আসলে হরেন এখনো ওদের কথা শুনে চলে। সে জেগে উঠতে সময় নেবে, কিন্তু দেখো, এই সংসারকে বাঁচাতেই হবে আমাদের। তাছাড়া আমাদের বাড়ির একটা নাম আছে। নাম? হ্যাঁ, গ্রামে যখন কেউ বলে ওই বাড়ি হচ্ছে 3 শাশুড়ির 1 বউয়ের সংসার, তখন আমাদের মাথাটাই হেঁট হয়ে যায় সবার আগে। যদি সবকিছু একবার বাইরে ধরা পড়ে যায় তাহলে আমাদের অপমানের আর শেষ থাকবে না। তাহলে সেই অপমান আসার আগেই আমরা কিছু করব। আপনি আমাকে বলবেন কি করতে হবে মা? এখানেও সেই হিসেবের কাগজ আর টাকা রাখে বলে আমি জানি। এই যে গ্রাম পঞ্চায়েত শীতকালীন ত্রাণ বরাদ্দের রসিদ, এখানে স্বাক্ষর করেছে রঘু ঘোষ। আর পরের পাতায় এই যে কমলা মা, দেখুন এখানে লিখেছে বরাদ্দ চাল 80 বস্তা, কিন্তু নিচে গরিব পরিবারে বিতরণ করা লেখা আছে মাত্র 60 বস্তা। তার মানে বাকি 20? বাকি রঘুদার কাছ থেকে পাওয়া 20, বড় বৌদিকে দেওয়া হয়েছে 10,
আমার কাছে। এটাই প্রমাণ মালতী, এটাই প্রমাণ। চুরি করা চাল আর তার ভাগ বাটোয়ারা এবার ধরা পড়বে। এগুলোও নেই, এতে দিন তারিখ দেওয়া আছে। এই যে গত মাসের 20 তারিখ রঘুদার কাছ থেকে 15 বস্তা এসেছে, এগুলোই প্রমাণ। চল এখন বেরোই, ভোর হতে আর দেরি নেই। হরেন, তুমি বুঝতে পারছো না অবস্থা। চুরি এই বাড়িতে হয়েছে, আর চোর তোমার স্ত্রী। মা, কি বলছো তুমি? মালতী সে কি কখনো চুরি করতে পারে? কেন পারবে না? গরিব ঘরের মেয়ে, অভাব দেখে এসেছে, এখন বড় ঘরে এসে সম্পদ দেখে লোভ হয়েছে তার। আমার চোখ এড়ায়নি। গতকাল রাতে রান্নাঘরের পাশের ভান্ডার থেকে চালের একটা ছোট মটকা উধাও হয়েছে, আর সকালেই ওর শাড়ির আঁচলে ওই চালের গুঁড়ো লেগেছিল। চালের গুঁড়ো? সেটা তো রান্নাঘরেই লাগতে পারে। আরে বোকা, ভান্ডারের চাল আলাদা আর বাইরের বাজারের চাল আলাদা। আমি চিনতে পারি। তাছাড়া কমলা তোকে বলেনি মালতী তার ঘরের দিকে অকারণে উঁকি ঝুঁকি দিচ্ছে? কিন্তু মা, আমি কিছুতেই মানতে পারছি না। আমার একমাত্র ছেলে তুমি, তোমার স্ত্রীকে আমি মেনে নিতে চেয়েছি, কিন্তু চুরি এ অসহ্য। এটা পঞ্চায়েতে জানালে ওকে মারতে মারতে তাড়াবে। ঠিক আছে, তুমি যদি চাও আমি চুপ করে থাকবো, তবে শর্ত একটাই, মালতীকে তার বাপের বাড়ি কিছুদিনের জন্য পাঠিয়ে দাও, তাহলেই সব শান্ত হবে। মা, মা এখনই কিছু বলতে পারছি না, আমাকে ভাবতে হবে। মিথ্যে বলছেন। চুরির কথা সবাই জানে, কিন্তু সবচেয়ে বড় চোর তো আপনি নিজে, সুধা মৈদি। কি তুই তুই কি বলছিস কমলা? শোনো সবাই, রঘু ঘোষের থেকে যে চাল আসতো তার অর্ধেক সুধা মৈদি নিজে নিতেন। আমার কাছে তার প্রমাণ আছে। তিনি বলতেন, বাড়ির কর্ত্রী আমি, সব হিসাব আমার কাছেই থাকবে। এই নাও, এতে সব প্রমাণ আছে, তোমরা দেখতে পাবে। সত্যি নাকি বড় বৌদি শেষে চুরির কাজ করছিলেন? ও ও মিথ্যে বলছে। ও নিজেই সব টাকা খেয়েছে। আমি তো শুধু শুধু তুমি তো পরামর্শ দিয়েছিলে কিভাবে চাল লুকানো যায়। তুমি বলেছিলে গরিবদের বরাদ্দ থেকে কেটে নিলে কেউ টের পাবে না। এখন সব দোষ আমার ঘাড়ে চাপাতে চাও না? এখন চলো, তোমরা রঘুর বাড়িতে চলো, সেখানেই সব প্রমাণ হবে। আপনি বলবেন এই কাগজে আপনার স্বাক্ষরগুলো জাল? সব কোথায় পেলে? এগুলো দিয়ে দাও। এগুলো আমাদের গোপন কাজের কাগজ। গোপন কাজের কাগজ নয়, এগুলো হচ্ছে আপনাদের চুরির প্রমাণ। এই ফাইলে লেখা আছে 80 বস্তা চাল বরাদ্দ পড়েছে, কিন্তু বিতরণের রেজিস্টারে আছে 60 বস্তা। বাকি 20টা এখানে আপনার সই আছে। এরপরেও আপনি অগ্রাহ্য করবেন? উত্তর দাও রঘু, গ্রামবাসীদের ঠকিয়ে এতদিন তুমি নিজের পেট পড়িয়েছ, জুতো মারবো। আর এই রসিদ গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে নেওয়া অর্থ 20,000 টাকা। উদ্দেশ্য চাল ক্রয়, তার অর্ধেক টাকা আমাদের বাড়িতে পাওয়া গেছে। এগুলো ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো হিসেবে আমার সহকারীরা ভুল করেছে। সহকারী নয় রঘুদা, গত মাসেও তুমি আমার পরিবারের বরাদ্দ চাল না দিয়ে আটকেছিলে, বলেছিলে চাল ফুরিয়ে গেছে। রঘুদা, এই কাগজপত্র আর লোকের কথা শুনে আপনাকে আমরা গ্রাম পঞ্চায়েতের বরদাস্ত করবো না। আমরা এক্ষুনি যাবো, পুলিশ অভিযোগ জানাবো। চলো চলো সবাই চলো। মা, আমার দিকে তাকাও, আমার কথাগুলোর জবাব দাও। তুইও এখন ওদের দলেই ভিড়েছিস? নিজের মায়ের বিরুদ্ধে বউয়ের পক্ষ নিয়ে দাঁড়িয়েছিস? আমি কারোর পক্ষ নিইনি মা, আমি সত্যের পক্ষ নিয়েছি। সত্য যে তোমাকেই সবচেয়ে বেশি দোষী করেছে সেটা আমি জানি, কিন্তু কিন্তু কি কি বল? আজ সব কথা শেষ করে ফেল। যত অপমান আছে করে ফেল আমার ওপর। কিন্তু তুমি মিথ্যে বলেছিলে, মালতীর নামে চুরির অপবাদ দিয়েছিলে, তাকে এই ঘর থেকে তাড়ানোর পরিকল্পনা করেছিলে। আসলে তুমি বুঝতে পেরে গেছিলে তুমি ধরা পড়ে গেছো। তো তুমি যে আমাকে ভালোবাসা, ভালো কাজ শিখিয়েছো, সে মানুষটা কি এ কাজ করতে পারে? আমার ভুল হয়ে গেছে বাবা। মা শোনো, প্রমাণ শুধু কমলা কাকিমার কাগজেই ছিল না, অনিতা কাকিমা আর মালতী তারা যা জোগাড় করেছিল তাতেও সব পরিষ্কার ছিল। তুমি কি পরামর্শ দিয়েছিলে, কত টাকা নিয়েছিলে, সব পঞ্চায়েতের কাছে ওই প্রমাণ যাওয়ার কথা ছিল, কিন্তু অনুরোধ করে আমি তা যেতে দিইনি। তুই রুখেছিস? হ্যাঁ, তাদের বলেছি আমার মা ভুল করেছেন, তিনি শাস্তি পাবেন, কিন্তু সেটা আইনের হাতে না, এই পরিবারের হাতে, আমার হাতে। তিনি আমার মা, তার অপমান সমস্ত গ্রামের সামনে হতে দেব না।
বিনিময়ে তুমি সব স্বীকার করবে? চুরির ষড়যন্ত্রে তোমার ভূমিকা কি সেসব বলে মালতীর কাছে ক্ষমা চাইবে? আমাকে দিয়ে বউয়ের কাছে ক্ষমা চাওয়াবি? হ্যাঁ মা, তুমি তাকে অপমান করেছিলে, ঘরের মেয়ে হিসেবে গ্রহণ করেনি। শুধু চুরির অপবাদ নয়, দিনে দিনে তার মন ভেঙে দিয়েছে। সেটার জবাব দিতে হবে, নইলে পঞ্চায়েতের রিপোর্ট আমি নিজেও আটকাতে পারবো না। তোর বাবা যদি বেঁচে থাকতেন তিনি কি আমাকে ক্ষমা করতেন? বাবা ক্ষমা করতেন কিনা জানি না মা, কিন্তু তিনি নিশ্চয়ই প্রতিকার করতেন, ভুলটা ঠিক করবার চেষ্টা করতেন। আমিও সেটাই চেষ্টা করছি। আমি গরিব ছিলাম হরেন, খুব গরিব। বিয়ের পর যখন এ বাড়িতে এসেছি তখন অনেক দুঃখ পেয়েছি। হয়তো সেই অভাব আর অপমান ভুলতে পারিনি। ক্ষমতা পেয়ে মনে হয়েছে শুধু নিজেই ভোগ করব। ঠিক আছে, মালতী তোমার মতো কঠিন নয় মা, তার মন অনেক নরম। তার কাছে গিয়ে সবকিছু স্বীকার করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কাল সকালে আমি বলবো সবাইকে ডেকে, আর মালতীর কাছেও আমি ক্ষমা চাইবো। কেমন লাগছে? আজ সকালটা অনেকটা যেন হালকা লাগছে, মনে হচ্ছে জীবনটা নতুন করে শুরু হয়েছে। সত্যি মনে হচ্ছে একটা পাথর বুক থেকে সরেছে। উনি সত্যি সত্যি ক্ষমা চাইবেন আমি ভাবিনি। যাই হোক, সবাই যে বদলে গেছে, হরেন নিজেও বদলে গেছে, এটাই তো শান্তি। ছেলেটা অবশেষে স্ত্রীর পাশে দাঁড়াতে শিখেছে, এটাই তো স্বাভাবিক। তুমি তার সংসার, এটাই তার ভবিষ্যৎ। মা হলো শিকড়, কিন্তু তুমি সারা জীবন তার পাশে থাকবে। রঘুদা আর কমলা কাকিমার কি হবে? পঞ্চায়েত তাদের জন্য আলাদা বিচার করবে। সরকারি জিনিস চুরি, তহবিল তছরূপ, এগুলো তো বড় অপরাধ। আমাদের কাজ ছিল সত্যি প্রকাশ করা, বাকিটা তাদের হাতে। কখনো ভাবিনি এত বড় কিছুতে জড়িয়ে পড়ব। সংসার মানেই ন্যায় অন্যায়ের লড়াই। অনেক ঝড়ঝাপটা সামলে আমাদের এগিয়ে যেতে হয় রোজ। হ্যাঁ চলো, আজ আমরা সবাই মিলে একসাথে রান্না করব।